HTML5 এর তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল স্ট্রাকচার অফ অ্যান HTML5 ডকুমেন্ট। অর্থাৎ আমরা HTML5 এ যেসব ডকুমেন্ট ব্যবহার করি তাদের স্ট্রাকচার সম্পর্কে জানব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল স্ট্রাকচার অফ অ্যান HTML5 ডকুমেন্ট, স্ট্রাকচার এক্সপ্লেনেশন, introducing div tag, introducing nav and aside, inline element and block level element, এবং সর্বশেষে uses of sec tag. আমরা Sublime Text নামের সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা Ctrl+N প্রেস করে Sublime Text সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা এই ডকুমেন্টটি সেভ করে তাতে কিছু HTML এর কোড লিখব। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। আমরা ফাইল নেমে HTML টিউটোরিয়াল 3 নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা এন্টার প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা এই স্ট্রাকচারে দেখতে পেলাম যে ডক টাইপ, HTML, হেড, টাইটেল, বডি এই 5টি ট্যাগ রয়েছে। এই ট্যাগগুলোকে বলে বেসিক ট্যাগ, কারণ যে কোনো HTML ডকুমেন্টের স্ট্রাকচার এই 5টি ট্যাগের মাধ্যমে করা হয়ে থাকে। আমরা হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগে HTML টিউটোরিয়াল ক্লাস 3 লিখলাম। টাইটেল ট্যাগের মধ্যে আমরা যে টেক্সট লিখি সেই টেক্সট ওয়েব ব্রাউজারের ট্যাবে দেখায়। আমরা এখন আলোচনা করব স্ট্রাকচার অফ অ্যান HTML5 ডকুমেন্ট নিয়ে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দেখা যাচ্ছে। HTML5 এর কাজ করার জন্য শুরুতে ডক টাইপ HTML ব্যবহার করা হয়। এই ডক টাইপ মূলত HTML ট্যাগ নয়। ডক টাইপ ট্যাগের মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে এটি একটি HTML5 এর ডকুমেন্ট। তবে HTML4 এ ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন করার কিছু ঝামেলা ছিল। কিন্তু HTML5 এ শুধুমাত্র ডক টাইপ ট্যাগের মাধ্যমেই ব্রাউজারকে বোঝানো যায় যে এটি একটি HTML5 এর ডকুমেন্ট। ডক টাইপ ট্যাগের পরে রয়েছে HTML ট্যাগ। HTML ট্যাগকে বলা হয়ে থাকে ট্যাগ কন্টেইনার অথবা রুট ট্যাগ, কারণ এই ট্যাগের মধ্যে বাকি সব ট্যাগের কন্টেন্ট থাকে। প্রথমে HTML এর শুরুর ট্যাগটি লিখতে হয় এবং পরে HTML এর এন্ডিং ট্যাগ লিখতে হয়। HTML এর সকল কোড লেখা হয় HTML ট্যাগের মধ্যে। HTML ট্যাগের মধ্যে দুইটি বেসিক ট্যাগ থাকে, একটি হলো হেড ট্যাগ, অপরটি হলো বডি ট্যাগ। HTML ট্যাগের পরেই যে ট্যাগটি থাকে তা হলো হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল ট্যাগ, মেটা ডেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ ইত্যাদি। হেড ট্যাগ হলো এক ধরনের নেস্টেড ট্যাগ। কোনো ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ ব্যবহার করাকে বলে নেস্টেড ট্যাগ। কোনো একটি HTML ডকুমেন্টের টাইটেল সেট করা, ওই ডকুমেন্টের কোনো ইনফরমেশন সেট করা, অন্য কোনো একটি ডকুমেন্টকে ওই ডকুমেন্টের সাথে লিঙ্ক করা ইত্যাদি কাজের জন্যে আমরা যেসব ট্যাগ ব্যবহার করি ওই ট্যাগগুলোকে আমরা হেড ট্যাগের মধ্যে লিখি। এরপরেই রয়েছে বডি ট্যাগ।
আমরা কোনো একটি ওয়েবসাইটে যে সকল কনটেন্ট দেখি, ওই সব কনটেন্টের HTML কোড আমরা বডি ট্যাগের মধ্যে লিখি। আমরা div, nav, aside, footer ইত্যাদি ট্যাগগুলো বডি ট্যাগের মধ্যে লিখতে পারি। বডি ট্যাগের মধ্যে কোনো একটি ওয়েবসাইটের সবগুলো এলিমেন্ট থাকে। আমরা একটি HTML ডকুমেন্টের বেসিক স্ট্রাকচারের ইমেজ দেখলাম। এভাবে আমরা কিছু বেসিক ট্যাগ ব্যবহার করে একটি HTML ডকুমেন্টের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারি। এখন আমরা আলোচনা করব ইন্ট্রোডিউসিং div ট্যাগ নিয়ে। আমরা div ট্যাগ নিলাম এবং ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ div। div ট্যাগ দিয়ে যে এরিয়া নির্ধারণ করা হয় তা দ্বারা একটি ডিভিশন বোঝায়। অর্থাৎ আমরা কোনো ওয়েব পেজকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে div এর মাঝে রাখতে পারি। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখব যে ব্রাউজারে আমরা div এর মাঝে যে টেক্সট লিখেছি তা দেখাচ্ছে। আমরা ব্রাউজারে পেজটি একটু জুম করে নিলাম। div ট্যাগটি ব্রাউজারের একটি ডিফল্ট CSS নিয়ে কাজ করে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Shift+I। আমরা div টুলস নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন অপশনটি সিলেক্ট করে দিস ইজ div টেক্সটের উপরে মাউস এনে দেখলাম নীল রঙের একটি মার্ক করা অংশ দেখাচ্ছে। অর্থাৎ div ট্যাগের মধ্যে লেখা টেক্সট ওই অংশটুকু দখল করে আছে। আমরা দিস ইজ div টেক্সটে ক্লিক করে dev টুলস প্যানেলে div ট্যাগের ডিফল্ট CSSটি দেখলাম। অর্থাৎ ডিসপ্লে ব্লক লাইনের মাধ্যমে div এর এরিয়াটুকু তৈরি করা হয়েছে। আমরা অনেকগুলো কন্টেন্টের CSS এর কাজ একটি div এর মধ্যে করতে পারি। div এ কিছু অ্যাট্রিবিউট ছিল যা HTML4 এ ছিল কিন্তু HTML5 এ বাদ দেওয়া হয়েছে। আমরা HTML4 এ div এর একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতাম যা হলো align। আমরা div ট্যাগের মধ্যে লিখলাম align left। align এর মাধ্যমে আমরা div ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে তাদের অ্যালাইনমেন্ট সেট করতে পারবো। কিন্তু HTML5 এ এই অ্যাট্রিবিউটকে স্টাইল সেকশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা div ট্যাগে align অ্যাট্রিবিউট নিয়ে কাজ করলে HTML5 এ সাপোর্ট করবে না। আমরা div ট্যাগে align অ্যাট্রিবিউট এর পরিবর্তে লিখব স্টাইল টেক্সট align left। আমরা ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করলাম এবং দেখলাম যে টেক্সট বাম দিকে অ্যালাইন করা হয়েছে। আমরা div ট্যাগে লিখলাম স্টাইল টেক্সট অ্যালাইন রাইট। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ডান দিকে অ্যালাইন করা রয়েছে। আমরা div ট্যাগের মধ্যে lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা div ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের উইথ সেট করে দিলাম 600 px।
আমরা div ট্যাগে টেক্সট অ্যালাইন জাস্টিফাই লিখলাম। এবার আমরা ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করলাম এবং দেখলাম প্যারাগ্রাফের অংশটুকু জাস্টিফাই অ্যালাইনমেন্টে সেট হয়েছে। জাস্টিফাই অ্যালাইনমেন্ট হলো অনেকগুলো লাইনের প্রথম প্রান্ত ও শেষ প্রান্ত একই সোজা বরাবর থাকা। HTML5 এ div এর মধ্যে গ্লোবাল অ্যাট্রিবিউট লেখা যায়। HTML এ অনেকগুলো গ্লোবাল অ্যাট্রিবিউট রয়েছে, কিন্তু আমরা সবথেকে বেশি যে গ্লোবাল অ্যাট্রিবিউট ব্যবহার করি তা হলো আইডি ও ক্লাস। আমরা আইডি বা ক্লাসে অনেকগুলো ডিভের কন্টেন্টকে একত্রে CSS এ কাজ করতে পারি। ডিভ ট্যাগকে ডম হিসেবেও ব্যবহার করা যায়। ডম অথবা DOM এর ফুল ফর্ম হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল সাধারণত ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্ট এর কোডে। আমরা div ট্যাগের মধ্যে লিখলাম id equal to div1 এবং টেক্সট হিসাবে লিখলাম this is div element। আমরা আরেকটি div ট্যাগ নিলাম এবং div ট্যাগটির id সেট করলাম ডেমো নামে। আমরা স্ক্রিপ্ট লিখে এন্টার প্রেস করে স্ক্রিপ্ট ট্যাগের সম্পূর্ণ কোড আনলাম। আমরা div1 এর নিচে একটি বাটন ট্যাগ নিলাম। বাটন টাইপ equal to button, on click equal to blank, click here, then slash button অথবা end tag of button। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটি ফাংশন ট্যাগ নিলাম। ফাংশন কিভাবে তৈরি করা যায় এবং ফাংশনের কাজ কি তা আমরা জাভাস্ক্রিপ্ট এর ক্লাসে শিখব। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ফাংশন মাই ফাংশন সেকেন্ড ব্র্যাকেট var x equal to document dot get element by id ব্র্যাকেটের ভেতরে div1 dot inner html, তারপর document dot get element by id ব্র্যাকেটের ভেতর demo dot inner html equal to x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা var x দিয়ে x নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং এই ভেরিয়েবলে div1 এর এলিমেন্টগুলো স্টোর করেছি। document dot get element by id ব্র্যাকেটের ভেতর demo dot inner html equal to x, এই লাইনে আমরা ডেমো কতটুকুতে x এর যে ভ্যালু রয়েছে তা প্রবেশ করালাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা দেখলাম যে একটি বাটন তৈরি হয়েছে এবং বাটনটিতে লেখা রয়েছে ক্লিক হেয়ার। এখানে বাটনে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কারণ বাটনে ক্লিক করার পরে অ্যাকশনে কি হবে তা আমরা সেট করিনি। আমরা অন ক্লিক ইকুয়াল টু মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। এখানে আমরা সেট করে দিয়েছি যে বাটনে ক্লিক করার পরে মাই ফাংশন নামের ফাংশনটিকে কল করা হবে। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা বাটনটিতে ক্লিক করলাম এবং দেখলাম বাটনের নিচে দিস ইজ div element টেক্সট লেখা দেখাচ্ছে।
আমরা প্রথম ডিভে জাভাস্ক্রিপ্টের যে এলিমেন্ট ছিল, বাটনে ক্লিক করার পরে ওই এলিমেন্টকে নিয়ে আসলাম। এই কাজকে বলে DOM, ডকুমেন্ট অবজেক্ট মোড। এখন আমরা কথা বলবো ইন্ট্রোডিউসিং nav নিয়ে, অর্থাৎ আমরা nav ট্যাগ কি জন্যে ব্যবহার করি। nav এর ফুল ফর্ম হলো নেভিগেশন। আমরা nav ট্যাগের মাধ্যমে নেভিগেশন মেনু অথবা নেভিগেশন লিংক তৈরি করতে পারি। আমরা একটি nav ট্যাগ লিখলাম। আমরা লিখলাম স্টার্টিং ট্যাগ nav a href equal to hash home a href equal to hash home a href equal to hash home এন্ডিং ট্যাগ nav। এখানে আমরা লিংক করা কিছু টেক্সট রাখার জন্য অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করেছি ahref এর মাধ্যমে। href এর মধ্যে একটি লোকেশন থাকে যেখানে আমরা কোনো ফাইল বা লিংকের লোকেশন সেট করে দিতে পারি। এখানে আমরা হ্যাশ ব্যবহার করেছি ডামি হাইপার রেফারেন্স লিংক টেক্সট হিসাবে। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি লিংক করা টেক্সটগুলো পাশাপাশি দেখাচ্ছে। টেক্সটগুলো মেনুর মতো সেট হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে এই টেক্সটগুলোকে nav ট্যাগের মাধ্যমে ডিজাইন করতে পারি। nav ট্যাগের মধ্যে করা কাজ অন্যান্য ট্যাগের মধ্যে করা কাজ থেকে আলাদা থাকে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Shift+I। আমরা DevTools নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন অপশনটি সিলেক্ট করে nav ট্যাগের টেক্সটের উপরে মাউস এনে দেখলাম নীল রঙের একটি মার্ক করা অংশ দেখাচ্ছে। অর্থাৎ nav ট্যাগের মধ্যে লেখা টেক্সট ওই অংশটুকু দখল করে আছে। আমরা nav ট্যাগের মধ্যে লেখা টেক্সটে ক্লিক করে DevTools প্যানেলে nav ট্যাগের ডিফল্ট CSSটি দেখলাম, অর্থাৎ ডিসপ্লে ব্লক লাইনের মাধ্যমে nav ট্যাগের এরিয়াটুকু তৈরি করা হয়েছে। আমরা div ট্যাগে একই ধরনের CSS দেখেছিলাম। সাধারণত div ট্যাগও nav ট্যাগ একই ধরনের কাজ করে থাকে। শুধুমাত্র তাদের নামের ভিন্নতার জন্যে তাদের ব্যবহারও ভিন্নতা দেখা যায়। nav ট্যাগের মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো কাজের নির্দিষ্ট অংশ সিলেক্ট করি, যা পরবর্তীতে ওয়েব ডিজাইনারদের কাজ করার জন্যে সুবিধা হয়। আমরা এখন আলোচনা করব aside ট্যাগ নিয়ে। আমরা একটি aside ট্যাগ নিয়ে ওই ট্যাগের মধ্যে কিছু কোড লিখতে পারি। আমরা aside ট্যাগ নিলাম। আমরা aside ট্যাগের মধ্যে p ট্যাগ নিলাম। p ট্যাগের মধ্যে lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা এখন এই প্যারাগ্রাফটির একটি হেডিং ব্যবহার করব। আমরা একটি h2 ট্যাগ নিলাম। আমরা লিখলাম h2 this is heading /h2। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে একটি হেডার সহ একটি প্যারাগ্রাফ চলে এসেছে। আমরা ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্ট অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Shift+I। আমরা DevTools নামের একটি প্যানেল দেখতে পেলাম। আমরা সিলেকশন অপশনটি সিলেক্ট করে aside ট্যাগের টেক্সটের উপরে
মাউস এনে দেখলাম নীল রঙের একটি মার্ক করা অংশ দেখাচ্ছে, অর্থাৎ অ্যাসাইড ট্যাগের মধ্যে লেখা টেক্সট ওই অংশটুকু দখল করে আছে। আমরা অ্যাসাইড ট্যাগের মধ্যে লেখা টেক্সটে ক্লিক করে ডেভ টুলস প্যানেলে অ্যাসাইড ট্যাগের ডিফল্ট সিএসএসটি দেখলাম। অর্থাৎ ডিসপ্লে ব্লক লাইনের মাধ্যমে অ্যাসাইড ট্যাগের এরিয়াটুকু তৈরি করা হয়েছে। সাধারণত ডিভ ট্যাগ, ন্যাভ ট্যাগ ও অ্যাসাইড ট্যাগ একই ধরনের কাজ করে থাকে। শুধুমাত্র তাদের নামের ভিন্নতার জন্য তাদের ব্যবহারেরও ভিন্নতা দেখা যায়। সাধারণত আমরা অ্যাসাইড ট্যাগ ব্যবহার করি কোনো একটি ডকুমেন্টের কোনো একটি আর্টিকেলের পাশে কোনো একটি বার বা মেনু অ্যাড করতে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে কোনো বার পেজের কোন অংশে থাকে তা দেখলাম। আমরা সিলেকশন ট্যাগ ব্যবহার করে ২টি বা ৩টি সেকশনকে আলাদা করতে পারি। আমরা সিলেকশন ট্যাগের মধ্যে ২টি ডিভ ট্যাগ নিলাম। ২টি ডিভ ট্যাগের মধ্যে হেডার ও প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে টেক্সটগুলো আলাদা সেকশনে ভাগ হয়ে গিয়েছে। এভাবে আমরা সেকশন ট্যাগের মাধ্যমে টেক্সটের কিছু অংশ আলাদা সেকশনে ভাগ করে দিতে পারি। সেকশন ট্যাগের জন্য যে ডিফল্ট সিএসএস রয়েছে তা ন্যাভ ট্যাগ, অ্যাসাইড ট্যাগ, ডিভ ট্যাগের মতো ডিসপ্লে ব্লক। সেকশন ট্যাগকে ডিওএম হিসেবে ব্যবহার করা যায় এবং এইচটিএমএল এর যেসব গ্লোবাল অ্যাট্রিবিউট রয়েছে তা সেকশন ট্যাগে সাপোর্ট করে। এখন আমরা আলোচনা করব ইনলাইন এলিমেন্ট অ্যান্ড ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে। আজকের ক্লাসে আমরা বডি ট্যাগের মধ্যে যেসব কোড করেছি তা মুছে ফেললাম এবং এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারে ফিরে আসলাম। আমরা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগের মধ্যে আমরা লিখলাম দিস ইজ হেডার। আমরা P ট্যাগ নিলাম। P ট্যাগের মধ্যে আমরা লোরেম লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা চাচ্ছি প্যারাগ্রাফের একটি অংশকে আলাদাভাবে মার্ক করতে। আলাদাভাবে মার্ক করার জন্য আমরা স্প্যান ট্যাগটি ব্যবহার করলাম। আমরা H1 ট্যাগের মধ্যে লিখলাম স্টাইল ইকুয়াল টু কালার কোলন রেড। H1 ট্যাগের মধ্যে যে টেক্সট রয়েছে আমরা তা লাল কালার সিলেক্ট করে দিলাম। আমরা P ট্যাগের মধ্যে লিখলাম স্টাইল ইকুয়াল টু কালার গ্রিন। P ট্যাগের মধ্যে যে টেক্সট রয়েছে আমরা তার কালার সবুজ সিলেক্ট করে দিলাম। আমরা স্প্যান ট্যাগের মধ্যে লিখলাম স্টাইল ইকুয়াল টু কালার গ্রিন। স্প্যান ট্যাগের মধ্যে যে টেক্সট রয়েছে আমরা তার কালার সবুজ সিলেক্ট করে দিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম হেডার অংশটুকু লাল রঙের, প্যারাগ্রাফ অংশটুকু সবুজ রঙের এবং স্প্যান অংশটুকু হলুদ রঙের দেখাচ্ছে।
আমরা H1 ট্যাগের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার উইথ। P ট্যাগের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। স্প্যান ট্যাগের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে H1 P স্প্যান ট্যাগ এ আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিয়েছিলাম তা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা যে হেডার ট্যাগটি ব্যবহার করেছি তা ব্রাউজারের যত দূর পর্যন্ত জায়গা পায় তত জায়গা পর্যন্ত থাকে। হেডার ট্যাগটি হলো ব্লক লেভেল এলিমেন্ট। আমরা ব্লক লেভেল এলিমেন্টে নতুন কোনো এলিমেন্ট নিলে তা সম্পূর্ণ নতুন লাইন থেকে শুরু হয়। পি ও স্প্যান ট্যাগটি হলো ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করলে আগের এলিমেন্ট যেখান থেকে শেষ হয়েছে পরবর্তী এলিমেন্ট ঠিক তার পরের জায়গা থেকে শুরু হবে। যদি একই লাইনে জায়গা না হয় তবে ইনলাইন এলিমেন্টে পরের এলিমেন্টটি পরের লাইন থেকে শুরু হবে। আমরা আরও একটি পরীক্ষা করে দেখব। আমরা স্প্যান করা অংশটুকু Ctrl+X প্রেস করে কাট করে পি ট্যাগের নিচে পেস্ট করলাম। আমরা পি ট্যাগের কালার অংশটি মুছে দিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম হেডার ও প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে থাকা টেক্সটের অংশটুকু সম্পূর্ণ ব্রাউজারের উইথ জুড়ে রয়েছে, কিন্তু স্প্যান ট্যাগের মধ্যে টেক্সটটুকু যে অংশ নিয়ে রয়েছে শুধু সেই জায়গার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়েছে। আমরা পি ট্যাগের মধ্যে থাকা কিছু টেক্সট কপি করে স্প্যান ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা আবার ব্রাউজার ওপেন করে Ctrl+R প্রেস করে পেজটি রিফ্রেশ করলাম এবং দেখলাম যে স্প্যান ট্যাগের টেক্সট অংশটুকু আরও বেশি জায়গা দখল করে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারের জায়গা আরও বড় হয়েছে। আমরা এ থেকে বুঝতে পারলাম যে ইনলাইন এলিমেন্টের কন্টেন্ট যতটুকু জায়গা নিয়ে থাকে নতুন যে কোনো ইফেক্ট ঠিক ততটুকু জায়গার উপর অ্যাপ্লাই হয়, কিন্তু ব্লক লেভেল এলিমেন্টের কন্টেন্ট যে লাইনে থাকে নতুন ইফেক্ট অ্যাপ্লাই হলে কন্টেন্ট যে লাইনে থাকে তার পরের লাইনে অ্যাপ্লাই হবে। আমরা নতুন একটি স্প্যান ট্যাগ তৈরি করলাম এবং কিছু টেক্সট লিখলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে আগের স্প্যানের ঠিক পাশেই নতুন একটি স্প্যানের টেক্সট রয়েছে। আমরা H1 ট্যাগের পাশে নতুন একটি H1 ট্যাগ নিলাম। আমরা H1 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে আগের H1 ট্যাগের লাইনের পরের লাইনে নতুন H1 ট্যাগের লাইন শুরু হয়েছে। আমরা দুইটি H1 ট্যাগের মধ্যে লিখলাম ডিসপ্লে ইনলাইন। এবার Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। এবার সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে।
আমরা দেখলাম যে আগের H1 ট্যাগের লাইনের ঠিক পাশেই নতুন H1 ট্যাগের লাইন শুরু হয়েছে। আমরা এখানে ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে দেখতে পারছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।